দেশের অপ্রাতিষ্ঠানিক শিল্প ও সেবা খাত ৮ কর্মঘণ্টা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, এমন দাবি করছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম। তার দাবি, পোশাক কারখানায় কাজের প্রয়োজনে ওভারটাইম করানো হলেও সেখানে ডাবল মজুরি দেওয়া হয়। মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বলেন, আইন পাশ হবার আগ পর্যন্ত বলা যাচ্ছে না কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট কত শতাংশ শ্রমিকের সম্মতি থাকতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পরামর্শ যাচাই বাছাই করে শ্রম আইন সংশোধন করে পাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশের শ্রম খাতে এখন শ্রমিক মালিক সরকার সবার স্বার্থ রক্ষা পাচ্ছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী। বায়াররা যদি তাদের উপর তাগাদা থাকে তখন শ্রমিকদেরকে দিয়ে তারা ওভারটাইম করে, যার কারণে শ্রমিকরা ডবল বেতন পায়। অন্যান্য ইনফর্মাল সেক্টরে এগুলো হয়, যেমন দোকানও অনেক সময় দেখা যায় ৮ ঘন্টার বেশি শ্রম দিতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি এগুলো কিভাবে নিরসন করা যায়। দর্শক, যেমনটা শুনছিলাম, দেশের অপ্রাতিষ্ঠানিক শিল্প ও সেবা খাত ৮ কর্মঘণ্টা নিশ্চিতের চেষ্টা করছে সরকার। শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরও দাবি করেছেন, পোশাক কারখানায় কাজের প্রয়োজনে ওভারটাইম করানো হলেও সেখানে ডাবল মজুরি দেওয়া হয়। এ নিয়ে কথা বলতে চাই, আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন শ্রম গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে। আসলে পোশাক খাতে শ্রমিকদের ৮ ঘন্টার বেশি কাজ করালে মজুরির ডাবল ওভারটাইম দেওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ আগে আমরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দাবি শুনছিলাম যে সেটি আসলে দেওয়া হয়, কিন্তু আমরা আসলে যেমনটা জানি যে কিছু ব্যতিক্রম বাদে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চিত্রটা ভিন্ন। আসলে এত বছরেও শ্রমিকের প্রাপ্ত ওভারটাইম কেন নিশ্চিত করা যায়নি? ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে কর্মঘণ্টা ৮ ঘন্টা পালন করা এবং যে ওভারটাইম কাজ করা হয় তার সাথে যে দ্বিগুণ হারে বেতন কাঠামো, এটা প্রযোজ্য আছে কিছু প্রাতিষ্ঠানিক খাতে, বিশেষত গার্মেন্টস সেক্টরে ২ ঘন্টা যে অতিরিক্ত কাজ করা হয় সেক্ষেত্রে ঘন্টা প্রতি যে বেতন তার দ্বিগুণ দেয়া হয়। কিন্তু আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক খাতের যদি অংশ দেখি তাহলে সেটা কোনোভাবেই ১২-১৪% বেশি নয়। আমরা জানি প্রায় ৮৬% মতো অপ্রাতিষ্ঠানিক খাত, এবং সেই খাতে কোনোভাবেই এই কর্মঘণ্টার যে আন্তর্জাতিক আইনি কাঠামো এবং বাংলাদেশের শ্রম আইন অনুসারে যে কর্মঘণ্টা দিনে ৮ ঘন্টা কাজ এবং সপ্তাহে ৪৮ ঘন্টা কাজের যে সুযোগ, সেই সুযোগ সেই কাজগুলো এই ঘন্টার যে হিসাব সেটা প্রায়শই পালন করা হয় না, আমরা জানি। এবং একই সাথে ইভেন গার্মেন্টস সেক্টরে যেখানে এই ঘন্টা প্রতি যে দ্বিগুণ হারে ওভারটাইমের বেতন দেওয়া হয়, সেখানেও আমরা জানি যে করোনা পরবর্তী সময়ে একটা এক্সেমশন নেওয়া হয়েছে যাতে এক্সট্রা ২ ঘন্টা কাজ করানো যায়। সুতরাং তাদের কর্মঘণ্টা আমাদের আইনি কাঠামো যে ২ ঘন্টা অতিরিক্ত কাজ করার যে সুযোগ আছে, গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে সেটা কিন্তু ৪ ঘন্টা পর্যন্ত প্রতিদিন কাজ করানোর সুযোগ থাকছে, এবং সেটা আমাদের শ্রমিকরা প্রতিনিয়ত করছেন। জি, ডক্টর জাকির হোসেন, একটু বলবেন কি যে অপ্রাতিষ্ঠানিক শিল্প ও সেবা খাতে কাজের সময় এখনো ৮ ঘন্টা নিশ্চিত করা গেল না কেন, সেটি কিভাবে করা যেতে পারে বলে আপনার মনে হয় পরামর্শ? অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক কাজ আছে যেগুলো আসলে এই সময় ভেদে কাজ করা সম্ভব না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আসলে শিফট ওয়ার্ক করার কথা। যদি ৩টা শিফটে কাজ করা হয় তাহলে এই ৮ ঘন্টা কাজ নিশ্চিত করা সম্ভব। কিন্তু আসলে এখানে এখনো পর্যন্ত যেহেতু মুনাফা অর্জন একটা বড় ইস্যু, মালিকপক্ষ প্রায়শই আমরা দেখি যে শ্রমিকদেরকে অতিরিক্ত কাজ করান, এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতে এই অতিরিক্ত যে ভাতা, ওভারটাইমের ভাতা দেওয়ার কথা, সেটা আসলে দেয়া হয় না। এবং অনেক শ্রমিকরা আসলে জানেনও না যে আসলে তাদের যে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে তাদের দ্বিগুণ হারে বেতন পাওয়ার কথা, সেটাও জানেনও না।
শ্রমিকরাও অনেক সময় এই কাজগুলো করতে চান, কারণ তাদের ন্যূনতম জীবিকা যাত্রা নিশ্চিত করবার জন্য তাকে অতিরিক্ত কর্মঘণ্টা করতে হয়। সুতরাং আসলে এখানে দুই পক্ষেরই একটা চাপ আছে। শ্রমিকরাও যেমন কাজটা করতে চায়, মালিক পক্ষ থেকেও এই শ্রমিককে মানে কম বেতনে এই কাজগুলো করিয়ে নেওয়ার একটা তাগিদ আমরা দেখি। তার মানে শ্রমিকরা আসলে বিষয়টি সম্পর্কে অবগত সেরকম নন বলেই তারা সেটি আদায় করতে পারেন না। তারা যে ওভারটাইম করছেন, সেই ওভারটাইমের বিনিময়ে যে তারা আসলে আরো দাবি রাখেন মজুরি, সেটি হয়তো তারা সেইভাবে চান না তাদের মালিকদের কাছে। মানে এখানে আসলে শ্রমিকদের সচেতনতার অনেকটা অভাব রয়েছে, তাই কি ডক্টর জাকির হোসেন? এই জন্য হয়তো মালিক পক্ষ এক ধরনের ঠকানোর সুযোগ পান। অবশ্যই সচেতনতার অভাব আছে। একই সাথে শ্রমিকরা যেহেতু নিজেরা অর্গানাইজ নয়, সুতরাং তারা কালেকটিভলি এই দাবিগুলো তুলে ধরতে পারেন না মালিক পক্ষকে। মালিক পক্ষ তাদেরকে এই কাজ করতে বাধ্য করান। অনেক ক্ষেত্রে তাদের না জানার ফলে হয়, আবার এটা অনেক ক্ষেত্রে জানলেও শ্রমিকদেরকে এই অতিরিক্ত কর্মঘণ্টা করতে বাধ্য করা হয়। কারণ আমরা ইভেন জানি যে আমাদের আইনি কাঠামোতে আছে রাত্রিকালীন সময় নারীদেরকে কাজে নিযুক্ত করা যাবে না, যদি না সেটা সরকারি প্রতিষ্ঠান হয় অথবা পারিবারিক কোনো প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে তাকে কাজে নিযুক্ত করা যাবে না। কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতে আমরা প্রায়শই দেখছি নারীকে এই রাত্রিকালীন সময়েও মানে কাজ করতে বাধ্য করা হচ্ছে, এবং এই শ্রমিকরা এই বাধ্য হন তার ন্যূনতম জীবন নিশ্চিত করবার জন্য, জীবিকা নিশ্চিত করবার জন্য তার যে মানে বেতন কাঠামো সেটা অনেক নিচের হয়, তাদেরকে এটা বাধ্য হতে হয়। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার মন্তব্য বা পরামর্শ শুনতে চাইবো খুব ছোট করে। সেটি হচ্ছে যে আইনের পরামর্শ যাচাই বাছাই করে শ্রম আইন সংশোধন করা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আমলে নেওয়া প্রয়োজন আছে বলে আপনার কাছে মনে হয়? কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে আসলে মোট কত শতাংশ শ্রমিকের সম্মতি থাকতে হয়? আসলে অন্য দেশে কি হয়? বিভিন্ন দেশের উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আসলে কিছু স্ট্যান্ডার্ড থাকে যে একটা প্রতিষ্ঠানে কতগুলো সবচেয়ে সর্বোচ্চ কতগুলো সংগঠন করা সম্ভব, ট্রেড ইউনিয়ন করা সম্ভব। কিন্তু এই যে নিউমেরিক্যাল যে বাইন্ডিং আছে বর্তমানে, যে 20% শ্রমিকের ন্যূনতম কনসেন্ট না হলে সংগঠন করা যাবে না, এই সংখ্যাটা অনেক বড়। কারণ হচ্ছে যে 20% শ্রমিককে অর্গানাইজ করে, তাদেরকে মিটিং করে, তাদের কনসেন্ট নিয়ে একটা সংগঠন করবার যে অ্যাপ্লিকেশন দেওয়ার প্রক্রিয়া, সেটা যে কোনো প্রতিষ্ঠানেই শ্রমিকদের জন্য এটা কঠিন। এই নাম্বার আসলে নিশ্চিত করা দরকার যে সকল শ্রমিকের অধিকার, তার সংগঠন করবার অধিকার আছে, এবং সেটা আমাদের সাংবিধানিক অধিকার দ্বারাও স্বীকৃত। সুতরাং এই নাম্বার দিকে একটা প্রতিষ্ঠানে সে তার এই অধিকার নিশ্চিত করতে পারবে, সেটাই নিশ্চিত করা দরকার। সুতরাং এই নিউমেরিক্যাল বাইন্ডিংটা যে 20% আছে, সেটা যত নিম্নে নামিয়ে নিয়ে আসা, যাতে করে প্রতিষ্ঠানও যাতে করে ঠিকমতো কাজ করতে পারে, তাদের সংগঠনগুলো নিশ্চিতভাবে তার কাজগুলো চালিয়ে যেতে পারে। কিন্তু কোন একটা পার্টিকুলার নাম্বার যে আমি মনে করি যে এটা কোনোভাবেই আসলে 10%-এর নিচে, 10%-এর উপরে যাওয়া উচিত না। ডক্টর জাকির হোসেন, আমার হাতে আসলে আর সময় নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। নিশ্চয়ই পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আবারও কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ।